প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব শিশুদের ঋতু পরিবর্তনের সঙ্গে যেসব রোগ ব্যাধি হয় তা থেকে প্রতিকারের উপায় কী সে নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন শিশু রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার 1962 সালের এপ্রিলে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। ম্যাডাম, আমরা জানি যে ঋতু পরিবর্তন যখন হয়, এই যে হঠাৎ করে বৃষ্টি বা গরমের ঋতু শুরু হলো, তখন কিছু রোগ ব্যাধির প্রকোপ বেড়ে যায় বা নতুন করে কিছু রোগ হয়। ঠিক একইভাবে আবার এই যে গরম বা বর্ষা সেটা শেষ হওয়ার পরে আবার শীতের প্রকোপ শুরু হচ্ছে, এই সময়ও কিছু রোগ ব্যাধি বেড়ে যায় বা নতুন করেও কিছু রোগের উদ্ভব দেখা দেয়। তো শিশুদের বেলায় সাধারণত এই শীত আসার সঙ্গে সঙ্গে ঋতু পরিবর্তনের এই সময়টাতে কি কি রোগ ব্যাধি বেশি মাত্রায় হয়, কিছু নতুন করে কিংবা কোনোটার প্রকোপ বাড়া, সেই রোগগুলি কি? আসলে শিশুদের তো রোগ প্রতিরোধক শক্তি এমনিতেও কম। যখনই একটু সিজন চেঞ্জ হয়, বড়দের তো হয়ই, আবার শিশুদেরও কিন্তু অনেক বেশি পরিমাণে ঠান্ডা, কাশি, তারপরে ধরেন রোগ ব্যাধি অনেক বেশি বেড়ে যায়। যেমন জ্বর হয়, অনেক জ্বর হয়, জ্বরের ভাইরাল ফিভার মেনলি হয়, তারপরে পাতলা পায়খানা প্রকোপ বেশি বেড়ে যায়। তারপর ধরেন ডেঙ্গু এক ধরনের ভাইরাস জ্বর। তারপরে আরও কিছু ভাইরাস জ্বর আছে এখন মোটামুটি নতুনভাবে দেখা যাচ্ছে, যেমন ধরেন হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। হ্যাঁ, এই জিনিসগুলি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সব যে ডেঙ্গুতে র্যাশ হলেই বাচ্চাদের সব যে ডেঙ্গু জ্বর তা কিন্তু নয়। তো এই যে আপনি অনেকগুলি কথা বললেন, তার মধ্যে শেষ দিয়ে শুরু করি, বললেন হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, এটা কি? এটা হচ্ছে আসলে আপনার জ্বর কিছুদিন থাকবে, 4-5 দিন জ্বর থাকার পরে হঠাৎ করে দেখা যাবে লাল লাল দানা দানা উঠে যাচ্ছে শরীরের মধ্যে, লাল লাল দানা দানা, এবং সেগুলি উঠতেছে বিশেষ করে আপনার হাতের তালু, পায়ের তালু, এবং হাতে পায়ে একটু পালপেবল মনে হবে যে রক্তক্ষরণ হয়েছে, আর জিহ্বার মধ্যে, মুখের ভিতরে আর গলার ভিতরে যেমন লাল লাল একটু, অথবা কিছু কিছু ভেসিকল মানে পানি পানি, অনেক সময় একদম সলিড লাল হয়ে, তখন বাবা মারা ভীষণ এমনি তো সেন্সিটিভ থাকে বাচ্চাদের জন্যে, বাবা মারা পরবর্তীতে ভীষণ ঘাবড়ে যায়। এই রোগটা শীতের সময় বেশি হয় কেন? এই রোগটা আসলে সিজনাল, যেন ভাইরাল ফিভার, এটাও এক ধরনের ভাইরাস, কক্সাকি ভাইরাস বলে। এটা হচ্ছে সেলফ লিমিটিং কন্ডিশন। এখানে আমরা যদিও বাবা মার মনের সান্ত্বনার জন্য এবং আমাদেরও নিজেদের কনফার্মেশনের জন্য আমরা একটু রক্তটা পরীক্ষা করে নেই, কারণ দেখি যে রক্তক্ষরণের জন্য যে কতগুলি ব্লাডি স্পট হয় সেই জন্য কিনা, তবে এটা এমনিতেই চলে যায় সেলফ লিমিটিং কন্ডিশন। যেটা আপনি বলছিলেন ডেঙ্গুতেও এরকম হতে পারে, কিন্তু এটা ডেঙ্গু না। সেটা বোঝার উপায় কি? সেটা বোঝার উপায় হচ্ছে ওই যে ডিস্ট্রিবিউশন। আরেকটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন মানে কি? মানে ডেঙ্গু হলে আর কোথায় কোথায় হওয়ার কথা? শরীরের পুরো শরীরে হতে পারে, পুরো শরীরেই হবে, এবং ওখানে র্যাশও হয়, অথবা রক্তক্ষরণের জন্য ডেঙ্গুতে র্যাশ হয়। হ্যাঁ, দুইভাবে হতে পারে, একটা হচ্ছে অ্যালার্জির জন্য র্যাশ হতে পারে, আর একটা হচ্ছে আপনার রক্তক্ষরণের জন্য র্যাশ হতে পারে ডেঙ্গুতে সেই ক্ষেত্রে আপনার 3 দিন জ্বর থাকে এবং অতিরিক্ত পায়ে ব্যথা, গায়ে ব্যথা, মাথায় ব্যথা এরকম থাকে। তারপরে 3 দিন পরে জ্বরটা কমে যায়, কমে গেলে 2 দিন ভালো থাকে, ওই 2 দিনে একদম জ্বর থাকে না, ওই সময়টায় ওই র্যাশটা উঠে আর কি। হ্যান্ড ফুট মাউথ ডিজিজ যেটি আপনি বললেন, অর্থাৎ হাতে পায়ে মুখে লাল ছোপ ছোপ দেখা দিবে, এরকম যদি হয় সেটা চিকিৎসা কি? আপনি বলছেন এটা ভাইরাল। সেটা চিকিৎসা আর কিছুই না, বাবা মাকে আশ্বস্ত করা, যে কাউন্সেলিং করা, যেটা ছেড়ে যাবে, এটাতে কিছু হবে না, পানি খাবে বেশি করে, আর যদি একটু চুলকায় তাহলে হয়তো অ্যান্টিহিস্টামিনের ব্যাপার আছে, অ্যান্টিবায়োটিকের এখানে কোনো রোল নাই। এবার আর একটা বিষয় আমরা যেতে চাই, অত্যন্ত কমন, সেটি হচ্ছে সাধারণ ফ্লু, সর্দি, কাশি, জ্বর,
এটা তো শিশুরা একটু বেশি আক্রান্ত হয় এবং সিজন চেঞ্জ হলে এটা হয় বাড়ে। তো এ থেকে পরিত্রাণের উপায় কি? শিশুরা যাতে এই রোগে আক্রান্ত না হয় চেঞ্জের সময়টা, ট্রানজিশনাল পিরিয়ডটায় কি করা উচিত? চেঞ্জের সময় আসলে একটু ঠান্ডা লাগতেই পারে, আর বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ অনেক সময় ব্রঙ্কিওলাইটিসের প্রভাব থাকতে পারে, ব্রঙ্কিওলাইটিস হয়ে যায় বাচ্চা, হুইজি চাইল্ড যেটাকে বলি আমরা। কিন্তু এই পরিত্রাণের উপায় হচ্ছে বাচ্চাকে একটু খোলামেলা আবহাওয়ায় রাখবে, একটু আলো বাতাসপূর্ণ আবহাওয়ায় রাখবে, সবসময় অনেক কাপড় চোপড় পরিয়ে ঠান্ডা না লাগে যেন, এরকম করে অনেক ঘেমে কিন্তু অনেক ইয়ে হয়। আর পানি জাতীয় লিকুইড জাতীয় খাবারটা একটু বেশি খাওয়াবে, যাতে আর রোগ প্রতিরোধক শক্তি যাতে বাড়ে, তার জন্য খাবার দাবারও খাওয়াতে হবে ঠিক মতো। কিরকম খাবার দাবার খাবে শিশুরা তাতে রোগ? এমনি যেটা ঘরে তৈরি হাড়ির খাবার আমরা বলি, যেটা আমরা খাই, শাকসবজি, ফল, ফ্রুটস, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলি আমরা মানে যেটা নর্মাল খাবার, স্বাভাবিক খাবার বাচ্চাদেরকে একটু দিতে হবে। সেটা কিন্তু বারে বারে খাওয়ালে চলবে না, বাচ্চারা কিন্তু খাওয়াতে অনীহা প্রকাশ করে। বারে বারে আমরা যদি বাচ্চাকে খাবারের জন্য প্রেশার দেই, এই জন্য আমাদের কি করতে হবে, কি বাবা মাকে বলে দিতে হবে, এমনিতেও খাবার খেলে তো 5-6 ঘন্টা পেটের মধ্যে থাকে, আর ওর পেটটা তো আরও ছোট, আরও বেশি থাকবে, বরং দেরি হবে মানে শেষ হতে। ওই জন্য 4-5 ঘন্টা পরে দিলেই ভালো। বাচ্চাকে প্রতি মিনিটে ঘন্টায় যদি প্রেশার দেওয়া হয়, সেই বাচ্চা কিন্তু খাবারটাকে অ্যাভয়েড করে। আর খাবারের জন্য জোরাজুরি না করে বরং খাবারের ভ্যারিয়েশন বাড়িয়ে আগ্রহ তৈরি করাটা গুরুত্বপূর্ণ। ডিফারেন্ট টাইপের খাবার। আর মারা অনেকে বলেন যে সেরেলাক খাওয়াই, কিন্তু আমি এখন মাদেরকে একটা মেসেজ দিতে চাই যে সেরেলাক আসলে বাসায় তো তৈরি করা যায়। সেরেলাক তো কমার্শিয়াল প্রোডাক্ট, ওটা না খাওয়াই বরং আমরা বাসায় তৈরি করে, আমরা যেটা খিচুড়ি রান্না করছি সেটাও সেরেলাক, আবার নুডলস রান্না করছি, বাচ্চারা কিন্তু নুডলস খুব পছন্দ করে, ওটাও এক ধরনের সেরেলাক। আবার মুরগির স্যুপ, যেটা ছোট বাচ্চা মুরগির স্যুপ, ওটাও এক ধরনের সেরেলাক। এখন এই ধরনের সেরেলাক আমরা কিন্তু তৈরি করতে পারি। কোনো ফিন্নি তৈরি করে দিলাম, একটু সুজিকে সয়াবিন তেল দিয়ে ভেজে, দুধ দিয়ে, চিনি দিয়ে আমরা ফিন্নি তৈরি করে দিলাম, দিস ইজ অলসো সেরেলাক। অর্থাৎ শিশুর উপযোগী খাবার ঘরে তৈরি করে বিশ্বস্ততার সঙ্গে পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ খাবার দেয়া। একটা বিষয় হচ্ছে, এই যে আপনি 2টা রোগ বললেন, 2টাই ভাইরাল। হ্যাঁ, কমনলি এই যে সর্দি জ্বর ভাইরালটাই বেশি হচ্ছে, ফ্লু যেটা। এই ক্ষেত্রে তো খুব গুরুত্ব দিয়ে অনেক সময় দেখার দরকার হয় না, আমরা ওয়েট করি এবং যত্ন আত্তি করি যে ভালো হয়ে যাবে। কিন্তু কিছু লক্ষণ যদি দেখা যায় তখন আর অপেক্ষা না করে চিকিৎসকের কাছে নেওয়াই উচিত হবে। সেই সময়টা কখন? সেই সময়টা হচ্ছে যখন দেখা যায় যে জ্বরটা বেড়ে যাচ্ছে, 3 দিন 4 দিন পরেও জ্বরটা বাড়তির দিকে, অনেক বাড়ন্তির দিকে, বাচ্চা টক্সিক হয়ে যাচ্ছে, বমি করছে, মানে বাচ্চার অস্বস্তি লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো অভিভাবককে যেন সহজে খুব তাড়াতাড়ি যেন শিশু বিশেষজ্ঞের হয় আর কি। এই যে এই ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে চিকিৎসকের কাছে নিলে অনেক চিকিৎসক নিজে থেকেই অ্যান্টিবায়োটিক দেন, আবার কোনো কোনো সময় বাবা মারাও চিকিৎসককে পিড়াপিড়ি করেন যে ভালো অ্যান্টিবায়োটিক দিবেন যাতে আমার বাচ্চা তাড়াতাড়ি ভালো হয়। আবার কোনো কোনো বাবা মা সরাসরি নিজেরাই অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ান। এই বিষয়ে আপনার মতামত? আসলে বাবা মাদের অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ানোটা একদমই জাস্টিফাইড না, উচিত না। কারণ সব ওষুধেই সব কিছু কিন্তু সাইড ইফেক্ট আছেই। হ্যাঁ, এটা সাইড ইফেক্টটা যেহেতু আছে সব ওষুধেই, অতএব বাবা মার উচিত না যে কোনো ওষুধ নিজেই ব্যবহার করা বাচ্চাদের জন্য। কোনো ওষুধ, যে কোনো ওষুধ, যেমন ইভেন আমি বলবো যে প্যারাসিটামল সিরাপ আমরা বলি, কিন্তু প্যারাসিটামল সিরাপ যদি ডোজ বেশি হয় তাহলে ছোট বাচ্চা, তারও তো একটা মাত্রা আছে, বিষক্রিয়া হতে পারে। ওই জন্য আমরা নিষেধ করি যে কোনো ওষুধ যাতে ডোজের পরিমাণ, কারণ বাচ্চাদের বেলায় কিন্তু ডোজটা ঠিক মতন খাওয়াইতে হয়, ওই ডোজটা যদি বেশি হয়ে যায়, বয়স এবং ওজন অনুপাতে আপনারা যে হিসাব করে দেন সেটি তো গুরুত্বপূর্ণ। আর যেটা এখনকার অবস্থা হচ্ছে, আসলে আমি বাবা মাদের দেখেছি, আমি তো প্রাইভেট প্র্যাকটিস করি এবং সবসময় বাবা মাদের সাথে কথা হয়, তো ওনারা বলেন যে আমার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দিয়েন না, ওনারা নিজেরাই বলেন। আমি নিজেও খুব কনজারভেটিভ অ্যান্টিবায়োটিকের ব্যাপারে, বিশেষ করে কারণ আমি ওষুধের ব্যাপারে রোগগুলো তো ভাইরাল। হ্যাঁ হ্যাঁ, তো অতএব যখন আমরা বাচ্চাকে দেখব যে টক্সিসিটি বেড়ে যাচ্ছে, বাচ্চার যদি হাই ফিভার টক্সিক বাচ্চা থাকে, যদি অ্যাবডোমিনাল কোনো মানে পেটের কোনো
পীড়া থাকে, পেটের কোনো সিমটম থাকে, তখন আমরা টাইফয়েডের দিকে আমরা দেখব। আমরা বাচ্চাকে অ্যাসেস করতে হবে অ্যাকচুয়ালি কী ধরনের রোগটা হচ্ছে। এটা কি ভাইরাল ফিভার? কারণ আমরা অনেক সময় ভাইরাল ফিভার আমরা কিন্তু দেখতে দেখতে কিন্তু একটা ধারণা হয়ে যায় এটা ভাইরাল নাকি এটা ব্যাকটেরিয়াল। এখন যদি ভাইরাল হয় তখন এটাতে কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন মনে করি না, সিম্পটোম্যাটিক লক্ষণ দেখে। জি। আর যদি সেটাতে আরও কথা আছে, যদি ভাইরালের মধ্যে কিছু ভেসিকুলার ইরাপশন হয়, হারপেটিক ইনফেকশন, ওইটা হারপিসের জন্য আলাদা একটা ওষুধই আছে, ওটা আমরা ব্যবহার করতে পারি। আপনারা দেখে শুনে বুঝে যেটা প্রয়োজন মনে করেন সেটা দিবেন চিকিৎসকরা। এর বাইরে কোনো শিশুকে কোনো ওষুধ উচিত হবে না বাবা মার খাওয়ানো। শিশুদের মধ্যে এই সাধারণ সর্দি জ্বর এই জিনিসটা অনেক সময় এই সাধারণ পর্যায়ে থাকে না, এটা থেকে নিউমোনিয়া পর্যন্ত গড়াতে পারে। একটা শিশুর যদি নিউমোনিয়া যাতে হয়ে না যায় সেজন্য করণীয় কি, আর হয়ে গেলে করণীয় কি? আচ্ছা, এখন নিউমোনিয়া যাতে হয়ে না যায় সেই জন্য বলেছি না যে ঘামলে, বেশি ঘেমে গেলে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যায়। আর বাচ্চার যে পরিবেশে থাকলে বাচ্চার হাঁচি কাশি বেশি হয় সেই পরিবেশটা থেকে বাচ্চাকে সরিয়ে নিয়ে আসা। যেমন ধুলাবালি, ডাস্ট অ্যালার্জি হয় অনেক সময়, বাচ্চা কার্পেটের মধ্যে হাউস ডাস্ট মাইট অনেক সময় ঘোরাফেরা করে। তারপরে হচ্ছে কোনো খাবারে অ্যালার্জি হয়। তারপরে হচ্ছে আমি বলবো যে গরুর দুধ না খাওয়াতে বা বাচ্চাদেরকে আমি নিষেধ করি যে কাউস মিল্ক প্রোটিন অ্যালার্জি আছে, যেটাতে বাচ্চাদের ডায়রিয়াও বেশি হয়, অনেক সময় এমন অ্যালার্জি হয় শ্বাসকষ্টও হতে পারে। সতর্ক হওয়া উচিত। আর যদি নিউমোনিয়া হয়ে যায় তখন হচ্ছে বাচ্চাকে আমি বলবো যে শিশু বিশেষজ্ঞের কাছে যেন জরুরিভাবে নিয়ে যাওয়া হয়, পাশাপাশি পার্শ্ববর্তী কোনো হসপিটাল অথবা শিশু বিশেষজ্ঞ, মানে তখন অবহেলার কোনো সুযোগ নাই। যেমন ধরেন এতে যদি ঘন ঘন শ্বাস নিচ্ছে বাচ্চা দেখা যাচ্ছে, আর নাকটা যদি ফুলে ফুলে যায় শ্বাস নিতে গেলে, অথবা শব্দ করে যদি বাচ্চা যদি শ্বাস ফেলতে অথবা নিতে যদি শব্দ করে, অনেক সময় নিতে কিন্তু অনেক ভাইরাল ডিজিজের জন্য শব্দ করে, এটাকে ক্রুপ বলা হয়, এটা কিন্তু স্ট্রাইডর, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে অবিলম্বে হসপিটালে ভর্তি করাতে হবে, কোনো সময় আর কিন্তু দেরি করা যাবে না। তো আশা করছি আমাদের দর্শকরা এটি বুঝবেন এবং তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। থ্যাংক ইউ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাচ্চারা কি ধরনের রোগে আক্রান্ত হতে পারে এবং সেক্ষেত্রে আমাদের করণীয় কি, এ বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নেব, কোথাও যাবেন না, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে ব্যায়াম ভিত্তিক নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো যে আমরা যেটা বলেছিলাম যে বেসিক প্রোগ্রামের যে সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টটা আমরা দেখেছিলাম গত দিনে যে আপনি ফার্স্ট এক্সারসাইজ কোনটা দিয়ে করবেন, শুরু করবেন চেস্ট অ্যান্ড ল্যাটসটাকে ডিফাইন করার জন্য। তো আজকে আমরা দেখাবো সেকেন্ড পার্টটা। গতদিন আমরা দেখেছিলাম হচ্ছে ফ্ল্যাট বেস, মানে ওভারঅল ইয়ের জন্য, বেঞ্চের জন্য। আর আজকে যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে আপার পেক্স। এখন একটা জিনিস খেয়াল করবেন যে কেন আমরা ফ্ল্যাট থেকে আপার পেক্সের দিকে চলে আসছি উইথ দ্য আইসোলেশন মুভমেন্টস। কারণ আর ওভারঅল পেক্সের চেয়ে আপনার আপার পেক্সটা সাইজে একটু ছোটো হয়। এখন ছোটো মাসলটাকে আমরা ট্রিকি ওয়েতে আমরা যে জিনিসটা করবো আইসোলেশন মুভমেন্টে নিয়ে যাব, যাতে যে জিনিসটা হচ্ছে যে ম্যাস বিল্ড তো হলোই, এর সাথে যেটা হবে চেস্টটাকে আমরা ডিফাইন করবো। কারণ একটা জিনিস খেয়াল করবেন, আপার পেক্স যত বেশি ভিজিবল হবে চেস্টটাকে তত বেশি ডিফাইন মনে হবে। চেস্টটা বড় হলে কিন্তু আপনার চেস্টটাকে ডিফাইন মনে হবে না, কিন্তু আপনি যদি কাজ থাকে, যদি ডেফিনেশনটা থাকে, তখনই চেস্টটা কিন্তু ভিজিবিলিটিটা ভালো আসবে। এখন আমরা দেখাচ্ছি যে কীভাবে এক্সারসাইজটা করবে। এটা করতে গেলে যে জিনিসটা করতে হবে, আপনি হেল্প নেবেন কেবলসের। যদি কোনো জিমে অথবা বাসায় যদি আপনার কেবলসের অ্যাক্সেসিবিলিটি না থাকে, তাহলে যে জিনিসটা করবেন আপনি ডাম্বেলটাকে ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, যেটা বেঞ্চ প্রেসের জন্য যে ডাম্বেলটা আপনি ইউজ করেছিলেন তার চেয়ে কম ওয়েটটা নেবেন, কারণ এই মুভমেন্টটাকে আমরা বলি ফ্লাই মুভমেন্ট। এখন দেখুন কীভাবে আমরা ইনক্লাইন ফ্লাই উইথ দ্য কেবলস আমরা করছি। ওকে, রেডি? ওকে, ইনক্লাইন অবস্থায় যাবে। এবং ইনক্লাইনের যে মোশনটা আমরা কিন্তু আগেও আমরা বলেছিলাম যে এই অবস্থা থেকে যখন আসবে তখন নাক বরাবর হাতটা রাখার চেষ্টা করবে। যদি নাকের নিচে নিয়ে যায় তাহলে শোল্ডারে একটা স্ট্রেস পড়বে, তখন ইনজুরি হওয়ার চান্সটা থাকে। আর যদি নাক বরাবর রাখে তাহলে সরাসরি আইসোলেশন ওয়েতে আপনার আপার পেক্সে গিয়েই প্রেশারটা পড়বে। ওকে, এখন ঠিক এই পজিশন থেকে যে জিনিসটা করবে সে চিন আপটা করবে, ইটস এ রিভার্স গ্রিপ চিন আপ।
রিভার্স গ্রিপ চিন আপের একটা রিজনটা হচ্ছে এই, যখন আপনি নর্মাল চিন আপটা মারছেন তখন মাসলটা একভাবে কাজ হচ্ছে, ইটস এ ভ্যারিয়েশন, মানে আমরা যেটা বলি মাসলটাকে আমরা শক দিচ্ছি। রিজনটা হচ্ছে আমরা শর্টকাট ওয়েতে প্রত্যেকটা মাসলটাকে ডেভেলপ করতে চাচ্ছি, এই জন্য মাসলটা যাতে ইউজড আপ না হয়ে যায়, মাসলটাকে টায়ার্ড করাটাই হচ্ছে মেন মোটো। ওকে, এইখানে আমরা এটা আগে বলেছিলাম যখন আপনি ওয়েট ট্রেনিং করছেন, ওয়েট জিনিসটা আপনি নেবেন একটু বেশি করে, মানে হেভি ওয়েটস, আর যখন আপনি বডি রেজিস্ট্যান্স এটা করছেন তখন কিন্তু আপনার লো ওয়েট। কিন্তু এইখানে যে জিনিসটা হবে অপোজিট, যখন আপনি কেবলসটা যখন আপনি ইউজ করবেন তখন জিনিসটা হবে মডারেট ওয়েট, আর যখন আপনি বডি ওয়েট এক্সারসাইজটা করছেন মানে রিভার্স গ্রিপ চিন আপ, তখন আপনি করবেন রেপিটেশনটা করে দেবেন, বাড়িয়ে দেবেন যাতে ডেফিনেশনটার জন্য। কিন্তু কেউ যদি কেবলস ইউজ না করেন, যদি আপনারা ডাম্বেল করেন, তাহলে ট্রাই করবেন যে ডাম্বেলও হেভি ওয়েটটাকে হ্যান্ডেল করার জন্য। খেয়াল করবেন এটা কিন্তু বেসিক্যালি এই সেকেন্ড এক্সারসাইজটা ইজ এ মোর অফ ডেফিনেশন একটা মুভমেন্ট, এটা ম্যাস বিল্ডিং না। ম্যাস বিল্ডিংয়ের জন্য শুধু আমরা প্রথম দিন যে এক্সারসাইজটা করেছিলাম সেটাকে আমরা ম্যাস বিল্ডিং ধরবো, আর এটাকে ধরবো আমরা ডেফিনেশন মুভমেন্ট। তো দ্যাটস দ্য সেকেন্ড থিং যেটা আমরা করলাম। এরপরের দিন আমরা দেখাবো যে থার্ড পার্টটা কীভাবে করতে হয়। 3টে এক্সারসাইজের মাধ্যমে আপনি পুরো চেস্ট অ্যান্ড লেটস জায়গাটাকে আপনি পুরো ম্যাস বা ম্যাসিভ এবং ডিফাইন করতে পারবেন খুব সহজে এবং খুব অল্প টাইমের ভিতরে। প্রিয় দর্শক, আমাদের কারো হঠাৎ কোথাও কেটে গিয়ে যদি ফিনকি দিয়ে রক্ত বের হয় বা এই ধরনের দুর্ঘটনা ঘটে, তখন তাৎক্ষণিকভাবে চিকিৎসকের কাছে যাওয়ার আগে কি করা যায়, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। হঠাৎ কাটাছেঁড়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে রক্তপাতটি কি বেশি হচ্ছে নাকি কম। যদি কম হয় সেক্ষেত্রে আমরা যদি একটু চাপ দিয়ে ধরি, সেটা হতে পারে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বা তুলা বা পরিষ্কার কাপড় দিয়ে, সেক্ষেত্রে রক্তপাত বন্ধ হয়ে যেতে পারে। আর বেশি রক্তপাত হলে সেক্ষেত্রে আমাদের রক্তনালী ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু সেক্ষেত্রে আমাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রক্তপাত যে জায়গা থেকে হচ্ছে সে জায়গায় নড়াচড়া বন্ধ করতে হবে, ওই জায়গাটাকে এলিভেট করতে হবে, উঁচিয়ে ধরতে হবে, সেটা যেন হৃৎপিণ্ডের লেভেলের উপরে থাকে। সেটা পায়ে হলে সেটাকে উঁচিয়ে রাখতে হবে, হাত হলে হাত তুলে রাখতে হবে। চাপ দিলাম, হাত এলিভেট করলাম। এবার হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে ওখানে ব্যান্ডেজ করা যেতে পারে। বেশি রক্তপাত হলে টর্নিকেট মানে হচ্ছে কোনো ফিতা বা দড়ি বা স্যালাইনের নল এগুলো দিয়ে বেঁধে দিলে রক্তপাত কমে যেতে পারে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার প্রয়োজন হলে, রক্তপাত বন্ধ না হলে ওখানে নিয়ে যেতে হবে, ওখানে সার্জিক্যাল অপশন থাকে। আর আমাদের দিক থেকে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যদি রক্তপাত সহজে বন্ধ না হয়, সেটা হতে পারে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে, হতে পারে যারা স্টেরয়েড বা এই জাতীয় কিছু ঔষধ সেবন করেন, হতে পারে অন্যান্য কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এরকম কিছু রোগের ক্ষেত্রেও, সেসব ক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর মনে রাখতে হবে যদি টিটানাসের টিকা দেয়া না থাকে সেক্ষেত্রে TIG টিকা নিতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ওমেগা 3 ফ্যাট যেমন বাদাম, সবুজ শাকসবজি ইত্যাদি ব্রেনের কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, NTV BSCC ভবন 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্ব আপনাদের জন্য যা দিয়ে সাজানো হয়েছে। ডায়াবেটিস এটা একটা রোগ, এন্ডোক্রাইন রিলেটেড রোগ, যেটা এখন সবাই জানে, মুখে মুখে সবাই জানে যে ডায়াবেটিস, আমার ডায়াবেটিস, আপনার ডায়াবেটিস কিন্তু একটা মহামারী আকার ধারণ করে গেছে। কিন্তু দেখা যায় যে ডায়াবেটিস অ্যাকচুয়ালি জিনিসটা কি এটা অনেকেই জানেন না। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় NTVতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।